ঠিক আছে, তাহলে নর্থ ইস্টার্ন মাউন্টেনটা পড়িয়েছিলাম, নর্দার্ন প্লেনটাও হয়েছে, পেনিনসুলার প্লেটিটাও পড়িয়েছি, কিন্তু এটার ভিডিওটা এখন আমি দিইনি। অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা দিইনি। আজকে রাতের মধ্যে চেষ্টা করবো আপলোড করে দেওয়ার, ঠিক আছে? যদি আপলোড হয় মোবাইলের নেট থেকে তাহলে, আর নাহলে দিয়ে দেবো। এটা আপাতত এটা ছাড়াই পড়ো, যে ওটা পরে পড়ে নেবো এরকম। এটার তো পরীক্ষাটা ওই জন্য আমি নিইনি। যখন ভিডিওটা দিব তার মধ্যে তার কিছুদিন একদিন পড়ার টাইম দেবো, তারপরে পরীক্ষা নেবো এখান থেকে, ঠিক আছে? তো আজকে পড়বো আমরা কোস্টাল প্লেন। কোস্টাল প্লেন কোন অঞ্চলটা? তাহলে এই যে উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্লেটটা রয়েছে, তার দুই পাশে এদিকে এবং এদিকে এই যে অঞ্চলটা, এটা কিন্তু পেনিনসুলার প্লেটু বা সরি কোস্টাল প্লেন বা উপকূলীয় সমভূমি নামে পরিচিত। আমরা এর আগে দেখেছিলাম যে এখানে একটা মাউন্টেন রয়েছে যার নাম হচ্ছে পশ্চিম ঘাট, আর এই জায়গায় আরেকটা মাউন্টেন পর্বত রয়েছে যার নাম হচ্ছে পূর্ব ঘাট। ঠিক আছে? এই পূর্ব ঘাট আর এই যে পশ্চিম ঘাট, এই যে আরব সাগর, এর মাঝখানে কিন্তু একটা সমভূমি রয়েছে ছোট করে। আবার সেম ওরকম পূর্বঘাট আর এই যে বঙ্গোপসাগর, এর মাঝখানের যে সমভূমিটা রয়েছে, সেই সমভূমিটার নামই কিন্তু হচ্ছে উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি, এখান থেকে কিন্তু কোশ্চিন আসে অনেক রকম। তো সেই কোশ্চিনগুলোই আজকে পড়লে আশা করি হয়ে যাবে এটা। তো প্রথমে আমরা অবস্থান দেখে নিই। যে আমি যেটা বললাম যে উপদ্বীপীয় মালভূমির দুই প্রান্তে আরব সাগর ও বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে কিন্তু গুজরাট থেকে কন্যাকুমারী হয়ে ওড়িশা পর্যন্ত প্রায় ৭,৮৭০.৫১ কিলোমিটার দীর্ঘ, কিমি দুবার হয়ে গেছে, এবং এত কিমি প্রস্থ ভগ্ন অভগ্ন সংকীর্ণ উপকূলকে সমভূমি বলে। মানে কি বললো? এই যে গুজরাট থেকে শুরু করে কন্যাকুমারী এদিকে, আবার কন্যাকুমারী থেকে শুরু করে এই ওড়িশা পর্যন্ত যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু কোস্টাল প্লেনের মধ্যে পড়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অঞ্চলটা কিন্তু কোস্টাল প্লেনের মধ্যে ধরে না, ঠিক আছে? এটা কিন্তু আমরা উত্তরের সমভূমির মধ্যে পড়ে নিই। কারণ ওয়েস্ট বেঙ্গল অঞ্চলে এই যে অঞ্চলটা, এটা কিন্তু গোটাটা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের অন্তর্গত হয়। আর ওই জন্য ওটাকে উপকূলীয় সমভূমির মধ্যে না ধরে উত্তর ভারতের সমভূমির মধ্যে ধরা হয়, ঠিক আছে? বর্তমানে এর দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য যদি দেখি আমরা, কারণ এই যে আমাদের দিকে দ্বীপ রয়েছে, তো দ্বীপের আশেপাশে উপকূল ভাগ রয়েছে, তো এই দ্বীপ সহ উপকূল ভাগের দৈর্ঘ্য কিন্তু ১১,০৯৮, এবং এটা কিন্তু আপডেটেড ২০২৫ সালের অনুসারে। বইগুলোর মধ্যে হয়তো এটা নেই এখন, বইগুলো যেগুলো আপডেট বই থাকবে সেগুলোর মধ্যেই থাকবে। আর মূল ভূখণ্ডের যদি ধরি, মূল ভূখণ্ড মানে এই যে অঞ্চলটা যেখানে পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল রয়েছে, তাহলে সেটা কিন্তু ৭,৮৭০ কিলোমিটার তার দৈর্ঘ্য হয়ে থাকে। আর দ্বীপগুলোর যদি ধরি, তাহলে দ্বীপগুলো হচ্ছে ৩,২২৮ কিলোমিটার। ঠিক আছে? এটা আমি আপডেট একদম যেটা এখন আছে ২০২৫-এর, সেইটা কিন্তু এখানে দিয়েছি। তো উপকূলীয় সমভূমিটা আমরা পড়লাম যে কি, আরব সাগরের সংলগ্ন অঞ্চলটা, আর এদিকে বে অফ বেঙ্গলের সংলগ্ন অঞ্চলটাই কিন্তু এক কথায় উপকূলীয় সমভূমি নামে পরিচিত। এবার এই দুটার উৎপত্তি কি হয়েছে? তো উৎপত্তিতে দুই ধরনের মতবাদ থাকে। ঠিক আছে? তো আমরা দেখব যে মানলাম এটা একটা সমুদ্র, মানার কি আছে, এটা একটা সমুদ্র, হ্যাঁ, আর এদিক থেকে উচ্চভূমি থেকে কিছু নদী এসে এখানে মিলিত হয়েছে। এবার এই যে অঞ্চলটা, অর্থাৎ সমুদ্র সংলগ্ন, ঠিক আছে, এই সমুদ্র সংলগ্ন অঞ্চলে দুইভাবে কিন্তু উপকূল ভাগ তৈরি হতে পারে। কিভাবে উপকূল ভাগ তৈরি হতে পারে? একটা হচ্ছে ইমার্জেন্সির ফলে, অর্থাৎ উত্থানের ফলে, আর একটা হচ্ছে সাবমার্জ, অর্থাৎ নিমজ্জনের ফলে। ঠিক আছে? নিমজ্জনের ফলে। তো নিমজ্জন মানে কি? নিমজ্জন মানে হচ্ছে, কথাটার অর্থ হচ্ছে, আগে আমি উত্থানটা বলে দিই। উত্থান মানে কি? যখন কোনো নদী এসে এখানে পড়ছে এরকম করে, নদী এসে মিলিত হচ্ছে, তখন নদীর নুড়ি, কাকর, বালি এই সমস্তগুলো যে আছে, এগুলো এসে এই জায়গায় জমা হবে। মানলাম এই জায়গায় জমা হচ্ছে। তো জমা হতে, হতে একটা সময় কি হবে? এই অঞ্চলটা ভরাট হয়ে যাবে। অর্থাৎ যে অঞ্চলটা একটা সময় জলে ঢাকা ছিল সমুদ্রের দ্বারা, সেই অঞ্চলটা কিন্তু ধীরে, ধীরে কি হলো? উপরে উঠে গেল। অর্থাৎ আ নতুন করে একটা উপকূলের উত্থান হলো। সেটাকে কিন্তু আমরা ইমার্জেন্স বলি বা উত্থিত উপকূল বলি। তো উত্থিত উপকূল মেইনলি নদীগুলো দ্বারা তৈরি হয়। নদীগুলো যে জায়গায় এসে মিলিত হয়, সেই নুড়ি পলি, কাকড় এগুলা যে আছে, এগুলো এসে জমা করে ওই জায়গায়, এবং জমা করে এই জায়গায় কিন্তু একটা উপকূল ভাগ তৈরি করে। সেটাকে বলা হয় উত্থিত উপকূল। ঠিক আছে? অবনত উপকূলটা কি? অবনত উপকূল হচ্ছে যখন সমুদ্রের জলটা বেড়ে যাবে। মানলাম সমুদ্রের জলটা এই পর্যন্ত ছিল আগে। এবার কোনো কারণে সমুদ্রের জলটা বেড়ে গিয়ে আরেকটু সামনের দিকে চলে এলো। তাহলে আগে যে অঞ্চলটা উপকূল ছিল সেটা এখন জলে ডুবে গেছে। ডুবে গিয়ে নতুন এই জায়গায় একটা উপকূল ভাগ তৈরি হলো। ঠিক আছে? তো এই উপকূল ভাগটাকে তখন আমরা বলবো কিন্তু নিমজ্জিত উপকূল। অর্থাৎ নিমজ্জিত উপকূল কথার অর্থ হচ্ছে সমুদ্র জল দ্বারা নিমজ্জিত হয়ে এটা তৈরি হয়েছে। সিম্পল কথা, সমুদ্রের মধ্যে যখন জল বেড়ে যায় তখন নিমজ্জিত উপকূলের তৈরি হয়, আর নদীর নুড়ি, কাকর, বালিগুলো জমা হয়ে উত্থিত উপকূলের তৈরি হয়। কারো কোনো ডাউট আছে এটা নিয়ে?
তো আমরা যদি এই গোটা উপকূল ভাগটার উৎপত্তি দেখি, অর্থাৎ এই যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল, তাহলে পশ্চিম উপকূলটা মেইনলি এরকম কিসের ফলে? অবনমনের ফলে বা নিমজ্জিত উপকূল আর কি বলা যেতে পারে। ঠিক আছে? নিমজ্জনের ফলে। যদিও কিছু, কিছু অংশে আবার উত্থানের ফলেও রয়েছে। অর্থাৎ পশ্চিম উপকূল নিমজ্জন এবং অবনমন দুটারই সাক্ষ্য বহন করে। কিন্তু পূর্ব উপকূল অর্থাৎ এই যে উপকূলগুলো, এগুলো কিন্তু পুরোটাই উত্থিত উপকূল। উত্থিত উপকূল মানে কি? অর্থাৎ এখানে বড়, বড় নদী এসে মিলিত হয়েছে, যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই সমস্ত নদীগুলো কি করে? নুড়ি কাকর বালি এনে এই জায়গায় জমাট করে কিন্তু এই পলিটা, এই উপকূল ভাগটা তৈরি করেছে। অর্থাৎ পূর্ব উপকূলটা পুরোটা উত্থিত উপকূল, আর পশ্চিম উপকূলটা কিছু, কিছু জায়গায় অবনত উপকূল, কিছু, কিছু জায়গায় উত্থিত উপকূল। তো কোন, কোন জায়গায় উত্থিত উপকূল আছে সেটা আমরা একটু পরেই পড়ব। এটুকু বোঝা গেছে? এবার দেখো রাজ্য ভিত্তিক বিস্তারটা যদি আমরা দেখি, এটা কিন্তু আপডেট, আমি বলছিলাম 2025 সালে এটা কিন্তু আপডেট হয়েছে। ঠিক আছে? একটা সার্ভে দ্বারা, যেখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে রাজ্যগুলো যদি ধরতাম এরকম, আমরা মেইন ল্যান্ডের উপকূল ভাগের সমভূমির সব থেকে দীর্ঘ ছিল কিন্তু গুজরাট, আগেও ছিল এখনো আছে। কিন্তু তারপর দ্বিতীয় স্থানে কিন্তু ছিল হয়তো অন্ধ্রপ্রদেশ ছিল। কিন্তু এখন কিন্তু অন্ধ্রপ্রদেশ নয়, এখন কিন্তু অন্ধ্রপ্রদেশের থেকে তামিলনাড়ুটা কিছুটা এগিয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু 2 নম্বরে তামিলনাড়ু থাকবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে কোন রাজ্য প্রথম উপকূলীয় সমভূমির দিক থেকে দৈর্ঘ্যের বিচারে। তো গুজরাট হচ্ছে 1 নাম্বার। আন্দামান নিকোবর তো একটা দ্বীপ অঞ্চল, ওটাকে যদি আমরা বাদ দিই, ঠিক আছে, গুজরাট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তামিলনাড়ু এবং 3 নাম্বার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং গুজরাটের দৈর্ঘ্যটা মনে রাখলে কেউ রাখতে পারে। কিন্তু এই 3টা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার গুজরাট, দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ু, তৃতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর সবথেকে ছোট যদি থাকে তাহলে ছোট এই জায়গায় একটা রাজ্য আছে গোয়া। তো গোয়াটা যেহেতু আয়তন অনেক ছোট, তো ওই জন্য গোয়াটাই কিন্তু অ্যান্সার হবে রাজ্যর ভিত্তিতে। ঠিক আছে? আর যদি আমরা কি বলে যে গোটা দ্বীপ অঞ্চল সহ সবগুলো দেখি, কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্য, তাহলে কিন্তু আন্দামান নিকোবরের কোস্টাল প্লেন সব থেকে বেশি হবে। কিন্তু আন্দামান নিকোবরটা অ্যাকচুয়ালি দ্বীপ অঞ্চলের মধ্যে পড়ে, ওই জন্য ওই এটা না মনে রাখলেও হবে। ঠিক আছে? এই 3টা জিনিস মনে রাখাটা খুব দরকার, গুজরাট, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? তো এই গোটা উপকূল ভাগকে মেইনলি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পশ্চিম উপকূল, একটা হচ্ছে পূর্ব উপকূল। তো পশ্চিম উপকূল মানে হচ্ছে এই যে আরব সাগর সংলগ্ন যে অঞ্চলটা, সেটা হচ্ছে পশ্চিম উপকূল। আর এদিকে যে হচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলটা, সেটার নাম হচ্ছে কিন্তু পূর্ব উপকূল। ঠিক আছে? পশ্চিম উপকূলকে পুনরায় আবার 4 ভাগে ভাগ করা যায়: গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। একমাত্র গুজরাট রাজ্যটাই একমাত্র রাজ্য, ঠিক আছে? আচ্ছা, গোয়াটাও আছে, গুজরাট আর গোয়া, যেটা কিন্তু পুরোটাই এই উপকূলীয় সমভূমির মধ্যেই পড়ে। গুজরাটের কিন্তু গোটা অংশটাই, এর আগের আমরা কোনো ডিভিশনে কোথাও কিন্তু সেরকম পড়িনি। তো গোটাটাই কিন্তু উপকূলীয় সমভূমির মধ্যে পড়ছে গুজরাটটা। ঠিক আছে? এই জন্য দেখবো যে গুজরাটকে আবার পুনরায় 3টা ভাগে ভাগ করা হয়েছে। অত বড় একটা রাজ্য যেটা পুরোটাই উপকূলীয় সমভূমির মধ্যে পড়ছে, তাহলে নিশ্চয়ই তার 3টা ভাগ, কয়েকটা ভাগ থাকা উচিত। তো সেরকমই একটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, একটার নাম হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ, একটার নাম হচ্ছে গুজরাট সমভূমি। ঠিক আছে? তো পশ্চিম উপকূল 4 প্রকার: গুজরাট, কোঙ্কণ, কর্ণাটক, মালাবার। এই গুজরাটের আবার 3টা ভাগ আছে: কচ্ছ, কাথিয়াবার আর গুজরাটের সমভূমি। ঠিক আছে? এই অংশটা যেটা পাকিস্তান সংলগ্ন, সেটার নাম হচ্ছে কচ্ছ উপদ্বীপ। তারপরে নিচের এই অংশটার নাম হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ। আর তার পাশের দিকের এই অঞ্চলটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে গুজরাট সমভূমি। তারপরে এই গুজরাট সমভূমি বা গুজরাট উপকূলের নিচেই যেটা রয়েছে সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। তো কোঙ্কণ উপকূল মেইনলি মহারাষ্ট্র প্লাস গোয়া, এই 2টা রাজ্যকে কভার করছে। এবার তারপরে গোয়ার নিচে যদি আমরা দেখি তাহলে কান্নাড়া উপকূল আছে। কান্নাড়া উপকূল মানে হচ্ছে কর্ণাটক উপকূল, অর্থাৎ গোটা কর্ণাটক রাজ্যটা কিন্তু এর মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে মালাবার উপকূল, অর্থাৎ কেরলের উপকূলটা, কেরলের যে উপকূলটা তার নাম হচ্ছে মালাবার উপকূল। এবার আমরা পূর্ব উপকূল যদি দেখি, তাহলে পূর্ব উপকূলের কিন্তু টোটাল 2টা ভাগ আছে। একটা হচ্ছে উত্তর সরকার উপকূল, একটা হচ্ছে করমণ্ডল উপকূল। ঠিক আছে? উত্তর সরকার উপকূল বলতে মেইনলি ওড়িশা আর অন্ধ্রপ্রদেশকে বোঝানো হয়। ঠিক আছে? ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশার এই যে সুবর্ণরেখা নদী থেকে শুরু করে এদিকে কৃষ্ণা নদী পর্যন্ত কিন্তু যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলটা কিন্তু গোটাটা উত্তর সরকার উপকূল নামে পরিচিত। এগুলা সম্পর্কে ডিটেলসে পড়বো আবার পরে। আর তার নিচে যে তামিলনাড়ু রাজ্যটা যে উপকূলের মধ্যে রয়েছে, সেই অঞ্চলটাকে করমণ্ডল উপকূল বা অনেক সময় তামিলনাড়ু উপকূলও বলা হয়। ঠিক আছে? এই উত্তর সরকার উপকূল পুনরায় 2টা ভাগে বিভক্ত, একটা উৎকল, একটা অন্ধ্র। উৎকল বলতে শুধুমাত্র ওড়িশার উপকূলকে বোঝানো হয়।
আর অন্ধ্র বলতে অন্ধ্রপ্রদেশের উপকূলকে বোঝানো হয়। ঠিক আছে? উৎকল উপকূলের আরেক নাম ওই জন্য উড়িষ্যা উপকূল, যেহেতু উড়িষ্যা জুড়ে অবস্থান করছে। ঠিক আছে? এবার এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। আরেকবার আমি বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু কোস্টাল অঞ্চল রয়েছে, অর্থাৎ উপকূল অঞ্চল। কিন্তু সেটা আমরা উপকূলীয় সমভূমির মধ্যে পড়ি না। ওটা অ্যাকচুয়ালি আমরা উত্তরের সমভূমির মধ্যে পড়ি। ঠিক আছে? তাহলে এই যে পশ্চিমবঙ্গের নিচের যে অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু এখানে পড়বে না, সেটা কিন্তু উপকূলীয় সমভূমির অন্তর্গত নয়, সেটা কিন্তু ভারতের উত্তর ভারতের সমভূমির অন্তর্গত। এটা যাতে সবার মনে থাকে। এবার যদি আমরা পশ্চিম উপকূল দেখি, তো পশ্চিম উপকূল থেকে শুরু করলাম। তো পশ্চিম উপকূল মেইনলি গুজরাট, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, গোয়া, কেরালাম বা কেরাল, এই সমস্ত রাজ্যগুলো নিয়ে কিন্তু গঠিত। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কটা রাজ্য রয়েছে পশ্চিম উপকূলে। আর এর উৎপত্তি কিন্তু ভূ অবনত বা চ্যুতির ফলে হয়েছে। সিম্পল কথা, নিমজ্জনের ফলে তৈরি হয়েছে। ঠিক আছে? নিমজ্জনের ফলে। ঠিক আছে? এখানে কিন্তু বড় কোনো নদী এসে সেরকম মিলিত হয়নি যে এটা এখানে উত্থিত উপকূল তৈরি করবে। তাও কিছু কিছু জায়গায় উত্থিত উপকূল আছে, যদিও ছোট ছোট নদীগুলো তৈরি করেছে। নিচের দিকে পড়বো আমরা। কিন্তু মেইনলি এটা নিমজ্জিত উপকূল বলা চলে। ঠিক আছে? যেটা কিন্তু চ্যুতির ফলে নিচে বসে গিয়ে এরকম করে তৈরি হয়েছে। ঠিক আছে? মানে ল্যান্ড মাসটা নিচের দিকে বসে গেছে আর সমুদ্রের জলটা উপরে উঠে গেছে। এভাবেই কিন্তু এই উপকূলটা তৈরি হয়েছে। এর যদি কিছু বৈশিষ্ট্য দেখি আমরা, তো এই উপকূলটা সংকীর্ণ, অর্থাৎ এই উপকূলের মানে প্রস্থ কিন্তু খুব কম, 60 কিলোমিটার হয়তো গড়ে এরকম। ভগ্ন ও গভীর, কম হলেও এটা কিন্তু অনেক গভীর হয়। ঠিক আছে? এই উপকূলটা অনেক গভীর আর কি বাকিটার তুলনায়, যেহেতু কোনো নদী এসে পড়েনি, তো নুড়ি বালি কাঁকড় এগুলা তো জমা করেনি, তো ওই জন্য গভীরতা অনেকটা কম। দ্বীপ উপহ্রদ লেগুন যুক্ত, এখানে অনেকগুলো দ্বীপ আছে, দেখবো আমরা ছোট ছোট, যেমন দমন দ্বীপ। ঠিক আছে? সেরকমই কিছু কিছু দ্বীপ রয়েছে এখানে। হ্যাঁ, তারপরে লেগুন রয়েছে। লেগুন মানে উপহ্রদ কিছু কিছু রয়েছে। তারপরে বদ্বীপহীন, এখানে কোনো বদ্বীপ নেই, এই উপকূলে সেরকম কোনো বদ্বীপ দেখা যায় না। বন্দর ও পোতাশ্রয়ের জন্য আদর্শ। তো বন্দর পোতাশ্রয় কি? বন্দর বলতে যেখানে জাহাজগুলো দাঁড়ায় আর কি, বন্দর পোতাশ্রয়। বন্দর মানে যেখানে আদান প্রদান হয়, আর পোতাশ্রয় মানে যেখানে জাহাজগুলো দাঁড়ানো হয়। তো যে জায়গাগুলো গভীরতা বেশি সেই জায়গায় কিন্তু এগুলো গড়ে তোলার পক্ষে আদর্শ। তো পশ্চিম উপকূলটা যেহেতু পূর্ব উপকূলের তুলনায় বেশি গভীর, সেই কারণে কিন্তু এই বিষয়গুলো এই জায়গায় খুব ভালো হয়। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখা উচিত। এবার আমরা এক এক করে শ্রেণী বিভাগ দেখি। তো আমরা অলরেডি পড়লাম যে এই পশ্চিম উপকূলকে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যে ভাগটা ছিল তার নাম হচ্ছে গুজরাট উপকূল। তো গুজরাট উপকূল বলতে মেইনলি গোটা গুজরাট রাজ্য জুড়ে বিস্তৃত, একদম পাকিস্তানের সীমারেখা থেকে শুরু করে এদিকে হচ্ছে দমন পর্যন্ত, বা মহারাষ্ট্র আর গুজরাটের সীমানা পর্যন্ত কিন্তু বিস্তৃত। ঠিক আছে? তো এই উপকূলটা হচ্ছে প্রশস্ততম মানে কি? অর্থাৎ এর চওড়া সব থেকে বেশি, এর চওড়াটা সব থেকে বেশি। গোটা গুজরাট রাজ্যটাই যেহেতু এর মধ্যে পড়ছে, সেহেতু এর চওড়া বা প্রশস্ত কিন্তু সব থেকে বেশি বাকি যতগুলো রাজ্য রয়েছে সবগুলোর তুলনায়। একে আবার পুনরায় তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, একটা হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ, আর একটা নাম হচ্ছে গুজরাট সমভূমি। ঠিক আছে? কি শোনা টোনা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না হবিবুর? কি হলো? ঠিক আছে। তো একে তিনটা পুনরায় ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, একটা হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ, আর নিচের দিকে আছে গুজরাট সমভূমি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে ওই ইন্টারনেট নেই তো ওই জন্যই সমস্যা হতে পারে। যাই হোক, হচ্ছে না। তো কচ্ছ উপদ্বীপ কি? কচ্ছ উপদ্বীপ বলতে এই যে পাকিস্তানের সীমারেখা থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এত দূর পর্যন্ত। ঠিক আছে? এটাকে, এই অঞ্চলটাকে কি বলা হয় এটা ভুলে গেলাম। কারো মনে আছে এটার নাম যেন কি? এই যে ইয়েটা আছে, কি বলে যে উপহ্রদটা, কচ্ছ উপদ্বীপ নাকি? না, কচ্ছ উপদ্বীপ তো না এটা। কচ্ছ উপদ্বীপ এটাকে বলা হয়। আচ্ছা, যাই হোক।
তো এই অঞ্চলটা পাকিস্তানের সীমারেখার কাছাকাছি যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু কচ্ছ উপদ্বীপ, ঠিক আছে? কেন কচ্ছ উপদ্বীপ বলা হয়? কারণ এখানে একটা কচ্ছের রান রয়েছে। কচ্ছের রান ২ টা রয়েছে। উপরেরটা হচ্ছে বৃহৎ আর নিচেরটা হচ্ছে ক্ষুদ্র। এখানে বর্ণনা করা আছে এগুলো। এর ৩ দিক জল দ্বারা ঘেরা থাকায় এদিকেও জল রয়েছে, এদিকেও জল রয়েছে, আবার এই দিকেও কিন্তু জল রয়েছে। এই কারণে কিন্তু একে উপদ্বীপ বলা হয়। এর আগেও আমি বলেছিলাম যে উপদ্বীপীয় মালভূমি পড়ার সময় যে উম কোনো স্থলভাগের ৩ দিক যদি জল ঘেরা থাকে, তাহলে তখন তাকে কিন্তু উপদ্বীপ বলা হয়। তো সেম এরকম কচ্ছ অঞ্চলটাও যেহেতু ৩ দিক জল দ্বারা ঘেরা, ওইজন্য একে কচ্ছ উপদ্বীপ বলে। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলময় দেশ এবং রণ শব্দের অর্থ কিন্তু লবণাক্ত জলভূমি। অর্থাৎ কচ্ছের রণ শব্দের অর্থ কি তাহলে? যে এমন একটা জলাভূমি যেটা কিন্তু লবণাক্ত জল দ্বারা তৈরি এরকম। ভূমিকম্পের ফলে অবনত হয়ে এই অঞ্চলটা কিন্তু ভূমিকম্পের ফলে নিচে বসে গেছে এরকম। নিচে বসে গিয়ে সমুদ্রের জল প্রবেশ করে তারপরেই তৈরি হয়েছে। কোনটার কথা বলেছে এখানে? কচ্ছের রানের কথা বলেছে। আমি বললাম যে কচ্ছ উপদ্বীপের মধ্যে কচ্ছের রান রয়েছে ২ টা। হয়তো নিচের দিকে ডায়াগ্রাম আছে, আমি পরে দেখাচ্ছি, আগে বলে দিই। তো এটা মনে রাখতে হবে, এর ২ টি ভাগ আছে। কার ২ টি ভাগ আছে? কচ্ছের রনের ২ টি ভাগ আছে। কচ্ছের রান। তো কচ্ছের রান উত্তরেরটা হচ্ছে বৃহৎ রণ এবং নিচেরটা হচ্ছে ক্ষুদ্র রণ। এখানে বিশ্বের একমাত্র বন্য গাধা অভয়ারণ্য দেখা যায়। আর কচ্ছের রানে লবণ উৎপাদিত হয়। এই কয়েকটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে। ঠিক আছে? আমরা যদি গোটা ডায়াগ্রামটা এরকম দেখি, আচ্ছা এটা হচ্ছে গালফ অফ কাচ, এটাই মনে পড়ছিল না। বা কচ্ছ উপসাগর। এই যে অঞ্চলটা রয়েছে এটাকে বলা হয় কচ্ছ উপসাগর। তো পাকিস্তানের সীমারেখা থেকে এই কচ্ছ উপসাগর পর্যন্ত এই যে গোটা অঞ্চলটা, এই অঞ্চলটাই কিন্তু আ কচ্ছ উপদ্বীপ নামে পরিচিত। ঠিক আছে? তো কচ্ছ উপদ্বীপের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তার মধ্যে এখানে রয়েছে কচ্ছের রান। তো এই যে একটা লিটল রান আছে, আর উপরের দিকে এরকম এই জায়গায় আছে বৃহৎ রান। ঠিক আছে? তো এই বড় কচ্ছ আর ছোট কচ্ছ এরকম ২ টা অংশে বিভক্ত। এটা মনে রাখা উচিত। আর এই কচ্ছের রানের মধ্যে কিন্তু লবণ উৎপাদন হয়। আর এই কচ্ছের রানটা কিভাবে তৈরি হয়েছে? ভূমিকম্পের ফলে নিচু হয়ে গিয়ে সমুদ্রের জল সেখানে প্রবেশ করে এবং এভাবেই কিন্তু এটা তৈরি হয়। ঠিক আছে? এরপরে চলে আসবো আমরা কাথিয়াবার কোস্ট। কাথিয়াবার কোস্ট বলতে তারপরে যে হলুদ অংশটা রয়েছে, এই গোটা অঞ্চলটা কিন্তু কাথিয়াবার কোস্ট নামে পরিচিত। যেটাকে অনেক সময় সৌরাষ্ট্র বলা হয়। এই যে গালফ অফ কাচ থেকে শুরু করে এদিকে গালফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগর পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে, এই গোটা অঞ্চলটাকে কিন্তু একসঙ্গে কাথিয়াবার উপদ্বীপ বলা হচ্ছে। আবার একে উপদ্বীপ এই জন্য বলা হচ্ছে কারণ এর এদিকেও আবার এই পাশেও এ পাশেও, অর্থাৎ ৩ দিকেই জল দ্বারা ঘেরা রয়েছে, সে কারণে কিন্তু একে কি বলে যে উপদ্বীপ বলা হয় বা পেনিনসুলা বলা হয়। এবার এই পেনিনসুলাকে আবার সৌরাষ্ট্র নামেও ডাকা হয়। এই অঞ্চলটার নামই অ্যাকচুয়ালি সৌরাষ্ট্র। তো এটা মনে রাখতে হবে যে সৌরাষ্ট্র উপকূল বলতে অ্যাকচুয়ালি কাথিয়াবার পেনিনসুলাকে বলা হয়। এই সৌরাষ্ট্র উপকূলের মধ্যে রয়েছে গির অরণ্য বা গির পর্বতমালা, গিরনার হিল। ঠিক আছে? এখানে লেখা আছে যেখানে সিংহ অভয়ারণ্য পাওয়া যায়। ঠিক আছে? তো সৌরাষ্ট্র উপদ্বীপ, এখানে রয়েছে মাউন্ট গিরনার, সর্বোচ্চ শৃঙ্গ গোরখনাথ। এই অঞ্চলের এই জায়গায়, এই সমস্ত জায়গায় একটা মাউন্ট গিরনার রয়েছে, অর্থাৎ পর্বত শ্রেণী রয়েছে, যার একটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, যার নাম হচ্ছে গোরখনাথ। আর এই গোরখনাথই কিন্তু গোটা গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা কিন্তু গোরখনাথ হবে, যা ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য। আর এই গির অরণ্যের মধ্যেই কিন্তু পাওয়া যায় সিংহ, এশিয়াটিক লায়ন। ঠিক আছে? তো এখানে কিন্তু সিংহ পাওয়া যায় ভারতের একমাত্র, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা জানে হয়তো সবাই। তাহলে গুজরাটটা আমরা এই কি বলে কাথিয়াবার উপদ্বীপটা বুঝলাম। এরপরে যে বাকি অংশটা পড়ে থাকলো গুজরাটের, সেই অংশটার নাম কিন্তু হচ্ছে গুজরাট সমভূমি। তো কাথিয়াবার ও কচ্ছের রনের দক্ষিণ পূর্বে অবস্থিত, এটা একদম দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, নিচের দিকে আর কি। আর এখানে কিন্তু নর্মদা, তাপি, মাহি, সবরমতী এই সমস্ত নদীগুলো এসে মিলিত হয়েছে এই জায়গায়। ঠিক আছে? ম্যাপের মধ্যে দেখা দিচ্ছি, তাহলে বুঝে যাবে। এই যে অঞ্চলটা রয়েছে, অর্থাৎ গালফ অফ খাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর, এখানে কিন্তু নর্মদা, তারপরে তাপি, তারপরে এদিক থেকেও কিছু কিছু উপনদী এসে এখানে মিলিত হয়েছে, সবরমতী, মাহি, এই সমস্ত নদীগুলো। ঠিক আছে? এই নদীগুলো যখন মিলিত হয়েছে তখন এই আশেপাশের অঞ্চলে পলি জমা করে কিন্তু এই অঞ্চলটা গঠন করেছে। যদিও তাদের পলির পরিমাণ অনেক কম, কারণ আমরা পড়েছি যে এই অঞ্চলে পলি নেই বলেই তারা কিন্তু সেরকম কি বলে যে বদ্বীপ তৈরি করতে পারেনি। কিন্তু তাও এই অঞ্চলটা তৈরির পিছনে এদের একটা ভূমিকা রয়েছে। তো এই ৩ টা জিনিস আমাদের মনে রাখতে হবে। উপরের অংশটার নাম কচ্ছ উপদ্বীপ, যেখানে কিন্তু কচ্ছের রান রয়েছে। কচ্ছের রানের ২ টা ভাগ, উপরের অংশটা বৃহৎ কচ্ছ, নিচেরটা হচ্ছে ক্ষুদ্র কচ্ছ। আর এটা কিন্তু আ ভূমিকম্পের ফলে অবনত হয়ে তৈরি হয়েছে। তারপরে মাঝের অঞ্চলটার নাম হচ্ছে সৌরাষ্ট্র উপদ্বীপ বা কাথিয়াবার উপদ্বীপ, যেখানে কিন্তু রয়েছে মাউন্ট গিরনার। আর এই মাউন্ট গিরনারেরই সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোরখনাথ, যেটা কিন্তু গোটা গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ।
তারপরে গুজরাট সমভূমি রয়েছে। গুজরাট সমভূমির মধ্যে অনেকগুলো নদী কিন্তু দেখা যায়, যেমন নর্মদা, মাহি, সবরমতী, এই সমস্ত নদীগুলো। ব্যাস এইটুকু জিনিস মনে রাখলে গুজরাট উপকূলটা কমপ্লিট হয়ে যাবে। গুজরাটের পরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে কোঙ্কণ উপকূল। তো কোঙ্কণ উপকূল বলতে মেইনলি মহারাষ্ট্র আর গোটা গোয়া, এই মহারাষ্ট্র আর গোয়ার উপকূলকে একত্রে কিন্তু কোঙ্কণ উপকূল বলা হয়। তো গুজরাটের সুরাট থেকে শুরু করে, গুজরাটের এই সমস্ত জায়গায় সুরাট রয়েছে, সুরাট থেকে শুরু করে একদম গোয়া পর্যন্ত মহারাষ্ট্র গোয়া রাজ্য জুড়ে বিস্তৃত অঞ্চলটাকে কিন্তু আমরা কোঙ্কণ উপকূল বলে থাকি। ইহা পশ্চিম উপকূলের মধ্যে সর্বাধিক ভগ্ন উপকূল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো পশ্চিম উপকূল রয়েছে, পশ্চিমের উপকূল যতগুলো পূর্ব আমরা গুজরাট উপকূল, কোঙ্কণ, কান্নাড়া, মালাবার, সবগুলোর মধ্যে সব থেকে ভাঙা উপকূল হচ্ছে এটাই। মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দর, যার আরেকটা নাম হচ্ছে নবসেবা, সেই বন্দর দুটা কিন্তু এর মধ্যে অবস্থান করছে। আর এটি একটা নিমজ্জিত উপকূল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু নিমজ্জনের ফলে তৈরি হয়েছে, অর্থাৎ সমুদ্রের জলরাশিটা উপরের দিকে উঠে এসে এই জায়গায় কিন্তু তৈরি হয়েছে। ওই জন্য অনেকে মনে করছে যে এখানে সমুদ্রের জলরাশিটা যেহেতু ধীরে ধীরে বাড়ছে, একটা সময় মুম্বাইটা কিন্তু সেই জলের তলায় চলে যেতে পারে। তো যাই হোক, এটা কিন্তু মনে রাখতে হবে যে কোঙ্কণ উপকূল একটা সর্বাধিক ভগ্ন উপকূল এবং এটা একটা নিমজ্জিত উপকূল। আর যে উপকূলের মধ্যে মুম্বাই আর জওহরলাল নেহরু এই দুটা বন্দর কিন্তু রয়েছে, ঠিক আছে? তারপর চলে যাব কর্ণাটক উপকূলে। কর্ণাটক উপকূল বলতে একদম গোয়া থেকে শুরু করে এদিকে বেঙ্গালোর পর্যন্ত, অর্থাৎ কর্ণাটকের শেষ সীমানা পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে কর্ণাটক উপকূল। অর্থাৎ গোটা কর্ণাটক রাজ্যটাই কিন্তু কর্ণাটক উপকূলের মধ্যে পড়ছে। এর অপর নাম হচ্ছে কান্নাড়া উপকূল বা কান্নার উপকূল। আর পশ্চিম উপকূলের মধ্যে সর্বাধিক সংকীর্ণ উপকূল এটা। পশ্চিম উপকূলে যতটা সব থেকে চওড়া হচ্ছে গুজরাটটা, গুজরাটের উপকূল সব থেকে চওড়া, সেটা পশ্চিম হোক আর পূর্ব হোক, দুটা মিলেই। তারপরে সব থেকে সংকীর্ণ যদি আমরা ধরি, তাহলে সংকীর্ণ কিন্তু এই জায়গায় লক্ষ্য করা যায় কর্ণাটক উপকূলে, ঠিক আছে? পশ্চিম উপকূলের মধ্যে একমাত্র এখানেই নেত্রাবতী ও গুরপুরা নদীর মোহনায় ছোট ছোট বদ্বীপ দেখা যায়। আমি কি বললাম একটু আগে যে পশ্চিম উপকূল কিন্তু বদ্বীপহীন, বদ্বীপ সেরকম দেখা যায় না, ঠিক আছে? কিন্তু এই কর্ণাটকের মধ্যে দুটা নদী আছে, যে নদীগুলো পশ্চিমঘাট পর্বতে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? পশ্চিমঘাট পর্বতে উৎপন্ন হয়েছে এবং পশ্চিম দিকে পতিত হয়েছে, ঠিক আছে? তার মধ্যে একটা নদী হচ্ছে নেত্রাবতী নদী এবং আরেকটা নদী হচ্ছে গুরপুরা রিভার। এই যে গুরপুরা রিভার, এই নদীগুলো আবার এখানে সামান্য বদ্বীপ তৈরি করেছে। তো এটা মনে রাখতে হবে যে পশ্চিম উপকূলে বদ্বীপ সৃষ্টিকারী দুটি নদী হলো গুরপুরা আর নেত্রাবতী। এই দুটা রিভার কিন্তু কর্ণাটকের মধ্যে এখানে রয়েছে, যেটা কিন্তু আমরা কর্ণাটক উপকূলে গেলে দেখতে পাবো, ঠিক আছে? আর এটি একটা যৌগিক উপকূল। যৌগিক উপকূল কাকে বলে? যে উপকূলটা উত্থান এবং নিমজ্জন দুটারই সাক্ষ্য বহন করে। অর্থাৎ এই উপকূলে একবার উত্থান হয়েছে, আবার একবার নিমজ্জনও হয়েছে, তাদেরকে কিন্তু আমরা যৌগিক উপকূল বলবো। তো কর্ণাটক আর মালাবার উপকূলকে যৌগিক উপকূল বলা হয়, এটা যাতে সবার মনে থাকে, ঠিক আছে? কর্ণাটক উপকূল আর মালাবার উপকূল দুই ধরনের বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। তো গেল এটা। এরপরে আছে মালাবার উপকূল। মালাবার উপকূল বলতে অ্যাকচুয়ালি ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ গোটা কেরালাম বা কেরাল রাজ্য জুড়ে কিন্তু এর অবস্থান। এখানে লবণাক্ত জলাভূমিগুলোকে কয়াল বলে, যেমন ভেম্বনাথ কয়াল। আর এখানে চলমান বালিয়াড়িগুলোকে কিন্তু টেরিস বা থেরিস বলা হয়, ঠিক আছে? এখানে কিছু চলমান বালিয়াড়ি রয়েছে, যেমন রাজস্থানের মধ্যে সেটাকে আমরা কি ধ্রিয়ান নামে চিনতাম, ধ্রিয়ান। রাজস্থানের চলমান বালিয়াড়িগুলো যেমন ধ্রিয়ান নামে পরিচিত, এখানে কিন্তু সেগুলো থেরিস বা টেরিস নামে পরিচিত। এটিও একটি যৌগিক উপকূল, কারণ এখানেও উত্থান এবং নিমজ্জন দুটারই সাক্ষ্য রয়েছে, সে কারণে একে যৌগিক উপকূল বলা হয়। এটা এই কোশ্চেনটা খুব পরীক্ষা আসে যে কর্ণাটক ও মালাবার উপকূলকে কি, মালাবার উপকূল কি ধরনের উপকূল? তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু একটা যৌগিক উপকূল। এই উপকূলে অবস্থান করছে ভারতের সর্বনিম্ন অঞ্চল কুট্টা নদ। দেখা যাচ্ছে বিশ্বজিৎ? হ্যালো? হুম, ঠিক আছে। তাহলে কি বললাম যে এই অঞ্চলের, হ্যাঁ শোনা যাচ্ছে না? তো এই উপকূলে অবস্থান করছে ভারতের সর্বনিম্ন অঞ্চল, যেটা নাম হচ্ছে কুট্টা নদ। এটা মনে রাখতে হবে। ভারতের সর্বোচ্চ অংশটার নাম হচ্ছে কেটু, পড়েছিলাম আমরা, কেটু বা কাঞ্চনজঙ্ঘা, কিছু কিছু জায়গায় থাকে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? কিন্তু সর্বনিম্ন অঞ্চল হচ্ছে কুট্টা নদ। আর এখানে বালিতে মোনাজাইট পাওয়া যায়। তো এই কুট্টা নদ আর মোনাজাইটটা কি, এটা একটু ডিটেলসে পড়া উচিত।
তো কুট্টানদ কি? কুট্টানদ এমন একটা অঞ্চল যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করছে এবং এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকেও কম। অর্থাৎ সিম্পল কথা, সমুদ্রের স্তরটা যদি এই জায়গায় হয় তাহলে এটা কিন্তু তার নিচে এরকম। ঠিক আছে? তো এই অঞ্চলটাকে পোল্ডার ভূমির মতো কিন্তু এই জায়গাটাকে মানে মানে কি বলে যে আর কি জল মুক্ত করে এখানে কিন্তু চাষাবাদ করা হয়। আর এবং এখানে এত চাষ হয় যে এই অঞ্চলটাকে কেরলের ধানের ভান্ডার নামে পরিচিত কিন্তু এই অঞ্চলটা। ঠিক আছে? এর প্রধান বৈশিষ্ট্য হলো সমুদ্রপৃষ্ঠের নিচে ধান চাষ, যা বিশ্বে বিরল। এরকম ঘটনা কিন্তু বিশ্বে খুব সচরাচর লক্ষ্য করা যায় না। এবং এটা কিন্তু আগামী দিনে যেহেতু সবাই বলছে যে কিছু, কিছু জায়গা সমুদ্রের তলায় চলে যাবে, সেহেতু কিন্তু এটা আগামী দিনের একটা পথ হতে পারে এরকমই অনেকে মনে করছে। এছাড়া এখানকার ব্যাকওয়াটার, খাল, হাউস বোট পর্যটন খুবই জনপ্রিয়। ঠিক আছে? এরকম করে এখানে বোটগুলো চলে আসে একদম, এসে নিয়ে কিন্তু এখানে পর্যটন হয়। ঠিক আছে? আর এটা একটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? ওয়ার্ল্ড হেরিটেজ এগ্রিকালচারের আর কি, যে ঐতিহ্যবাহী কৃষিকাজ একটা বিশ্বের। যেটা মনে রাখতে হবে কুট্টানদ ভারতের গভীরতম অংশ, যেটা কিন্তু হচ্ছে ইয়ের মধ্যে রয়েছে, কেরালার মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে মোনাজাইট। তো মোনাজাইট কি? মোনাজাইট হচ্ছে এক ধরনের বালি, এই যে এরকম বালিগুলো। তো এই কেরালার বিচে অর্থাৎ উপকূলে কিন্তু এই যে বালিগুলো পাওয়া যায়, সেই বালির মধ্যে প্রচুর পরিমাণে মোনাজাইট পাওয়া যায়। যে মোনাজাইট গুলোর মধ্যে কিন্তু থোরিয়াম থাকে। ঠিক আছে? এবং এটা হচ্ছে তেজস্ক্রিয় একটা খনিজ, অর্থাৎ পরমাণু শক্তির কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়। এই যে বাচ্চাদের যে খেলনা চকলেট বম টম গুলো পাওয়া যায়, সেগুলো ব্লাস্ট করলে দেখবো যে তার ভিতরে কিন্তু বালি থাকে। ঠিক আছে? সেরকমই বড় যখন কোনো পরমাণু কিছু বানানো হয় তখন কিন্তু এই ধরনের মোনাজাইট গুলো ব্যবহার করা হয়। তো এটা কিন্তু একমাত্র কেরল উপকূলেই লক্ষ্য করা যায় যে মোনাজাইট যে খনিজটা রয়েছে সেটা কোথায় পাওয়া যায়, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সেটা কিন্তু কেরলের উপকূলেই একমাত্র পাওয়া যায়। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তো এটাই ছিল পুরো পশ্চিম উপকূল, যেখানে গুজরাট উপকূল, কোঙ্কন উপকূল, কর্ণাটক আর মালাবার উপকূল, এই চারটা উপকূল কিন্তু ছিল। যে গুজরাট উপকূলে পুনরায় তিনটা ভাগ ছিল, কচ্ছ, কাথিয়াবার আর গুজরাট। ঠিক আছে? গুজরাট সমূহ বুঝা গেল। এরপরে আমরা পড়বো পূর্ব উপকূল। তো পূর্ব উপকূলকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তর সরকার উপকূল আর একটা হচ্ছে করমণ্ডল উপকূল। উত্তর সরকার উপকূল পুনরায় যেমন উৎকল আর অন্ধ্র দুভাগে বিভক্ত। তো চলো এটা পড়ে নিই একবার। তো পূর্ব উপকূলের যদি আমরা অবস্থান দেখি তাহলে মেইনলি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু, এই তিনটা রাজ্য জুড়ে কিন্তু এটা অবস্থান করছে। এর মধ্যে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ নদী রয়েছে, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ইভেন মহানদীও রয়েছে। তো এই নদীগুলো কি করছে, এখানে পলি জমা করে এই উপকূলটা তৈরি করেছে। অর্থাৎ বলাই বাহুল্য যে এটা একটা উত্থিত উপকূল। পূর্ব উপকূল গোটাটাই কিন্তু একটা উত্থানের ফলে তৈরি হয়েছে, ওই জন্য এটা একটা উত্থিত উপকূল। যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে এই উপকূলটা কিন্তু অনেকটা চওড়া। যেমন পূর্ব উপকূলটা দেখেছিলাম সংকীর্ণ, এটা কিন্তু ওরকম নয়, এটা কিন্তু অনেকটা চওড়া। মৃদু ঢালযুক্ত হয়, এখানে কিন্তু ওরকম খাড়া ঢাল নেই যে অনেক গভীর, ওরকম নয়, এটা কিন্তু মৃদু ঢালযুক্ত। বদ্বীপযুক্ত, এই উপকূলে কিন্তু প্রচুর পরিমাণ বদ্বীপ পাওয়া যায়, সর্বত্র বালিয়াড়ি পাওয়া যায় এবং উত্থিত নিম্ন উপকূলের দৃষ্টান্ত বহন করে। এটা কিন্তু উত্থিত উপকূল এক ধরনের। ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। এবার যদি এর আমরা শ্রেণী বিভাগ দেখি তাহলে প্রথম একটা হচ্ছে উত্তর সরকার উপকূল আর একটা হচ্ছে করমণ্ডল উপকূল। তো উত্তর সরকার উপকূল বলতে মেইনলি এখানে একটা নদী আছে, সুবর্ণরেখা নদী, যেটা ওড়িশার মধ্যে রয়েছে। এই ওড়িশার সুবর্ণরেখা নদী থেকে শুরু করে একদম দক্ষিণে কৃষ্ণা নদী পর্যন্ত, অর্থাৎ এই যে কৃষ্ণা নদী এই জায়গা পর্যন্ত, এই গোটা অঞ্চলটাকে কিন্তু বলা হচ্ছে উত্তর সরকার উপকূল, অর্থাৎ নর্থ সরকার উপকূল। ঠিক আছে? এই উপকূলটা কিন্তু মেইনলি দুটা রাজ্য জুড়ে অবস্থান করছে, একটা হচ্ছে ওড়িশা আর নিচের দিকে একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা মনে রাখতে হবে। তো লেখা আছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর বদ্বীপের পূর্বভাগ পর্যন্ত বিস্তৃত এটা। ইহা দুটি অংশে বিভক্ত পুনরায়, একটা হচ্ছে উৎকল উপকূল, একটা হচ্ছে অন্ধ্র উপকূল। উৎকল উপকূল বলতে মেইনলি ওড়িশা উপকূলকে বোঝানো হয়। এই অঞ্চলটি আবার মহানদী, বৈতরণী, ব্রাহ্মণী, এই সমস্ত নদীগুলো রয়েছে, যেমন ব্রাহ্মণী নদী রয়েছে এখানে, তারপরে মহানদী রয়েছে নিচের দিকে। ঠিক আছে? বৈতরণী নদী রয়েছে। এই সমস্ত নদীগুলো কিন্তু এখানে এসে বদ্বীপ তৈরির মাধ্যমে এই উপকূলটা কিন্তু তৈরি করেছে। আর এখানে রয়েছে এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা। ঠিক আছে? এখানে কিন্তু চিল্কা উপহ্রদটা রয়েছে এই সমস্ত জায়গায়, যেটা মহানদীর বদ্বীপ অঞ্চলে তৈরি হয়েছে। আর যেটা কিন্তু এশিয়ার বৃহত্তম একটা লেগুন বা উপহ্রদ বলা যায়। উপহ্রদ কাকে বলে? উপহ্রদ আমরা তাকে বলি যার তিন দিকে স্থলভাগ থাকে, একদিকে জলভাগ থাকে, তাকে উপহ্রদ বলি। অর্থাৎ ঠিক উপদ্বীপের উল্টা। এটা একটা উত্থিত উপকূল। এখানকার সমস্ত উপকূলই কিন্তু উত্থিত উপকূল হবে, কারণ সবগুলোই কিন্তু নদীর পলি সঞ্চয়ের মাধ্যমে তৈরি হয়েছে। নেক্সট চলে আসবো অন্ধ্র উপকূল। অন্ধ্র উপকূল অঞ্চলটি চিল্কা উপহ্রদ থেকে কৃষ্ণা নদীর মোহানা বা পুলিকট হ্রদ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে?
মানে এই যে চিল্কা উপহ্রদ ছিল, এখান থেকে শুরু করে একদম এই যে এই কৃষ্ণা নদীর এই সমস্ত জায়গায় একটা ইয়ে রয়েছে, হ্রদ রয়েছে, যার নাম হচ্ছে পুলিকট লেক। ঠিক আছে, পুলিকট লেক। আমি যদি দেখাই এখানে জায়গা আছে, এই যে, তো চিল্কা থেকে একদম পুলিকট পর্যন্ত এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে অন্ধ্র কোস্ট। ঠিক আছে, যার মধ্যে কোল্লেরু লেকটাও পড়ে। কোল্লেরু লেকটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের ভিতরে রয়েছে। ঠিক আছে, গোদাবরীর মোহনার পাশে। এই অঞ্চলে গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপে কোলেরু হ্রদ দেখা যায়, যেটা আমি দেখালাম একটু আগে ম্যাপে। কোলেরু হ্রদ ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ, অর্থাৎ যতগুলো মিষ্টি জলের হ্রদ রয়েছে এটা সব থেকে বড়। আর এটি একটা উত্থিত উপকূল, অর্থাৎ অন্ধ্র উপকূলও কিন্তু একটা উত্থিত উপকূল, কারণ এখানেও নদীগুলো এসে পলি জমা করে এই উপকূল ভাগটা তৈরি করেছে। তাহলে এই অঞ্চলটার খুব কয়েকটা গুরুত্বপূর্ণ যদি পয়েন্ট দেখি, যে এটা তো গোটা অন্ধ্র উপকূলটা গোটাটা অন্ধ্রপ্রদেশ জুড়ে বিস্তার করছে, এবং এখানে দুটো বড় বড় নদী এসে পতিত হয়েছে। একটার নাম হচ্ছে গোদাবরী, আর নিচের দিকে হচ্ছে কৃষ্ণা নদী। গোদাবরীর কাছাকাছি অঞ্চলে একটা হ্রদ দেখা যায়, যেটার নাম হচ্ছে কোল্লেরু হ্রদ। আর কৃষ্ণার আশেপাশে একটা হ্রদ দেখা যায়, যেটার নাম হচ্ছে পুলিকট হ্রদ। ঠিক আছে, এই কোল্লেরু হ্রদটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। যতগুলো মিষ্টি জলের হ্রদ রয়েছে এটা সব থেকে বড়। এরপরে যদি যে উপকূলটা রয়েছে তার নাম হচ্ছে করমণ্ডল উপকূল। তো করমণ্ডল উপকূল মানে গোটাটা তামিলনাড়ু রাজ্য জুড়ে কিন্তু অবস্থান করছে, তামিলনাড়ু স্টেট। এই জন্য একে অনেক সময় তামিলনাড়ু কোস্টও বলা হয়। কৃষ্ণা নদীর বদ্বীপ বা পুলিকট হ্রদ থেকে কন্যাকুমারী পর্যন্ত, অর্থাৎ এই যে পুলিকট হ্রদ থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত অঞ্চলটার নামই হচ্ছে কিন্তু কি করমণ্ডল উপকূল। এখানে রয়েছে কাবেরী বদ্বীপ, অর্থাৎ কাবেরী নদী রয়েছে এরকম এই সমস্ত জায়গায়। কাবেরী নদীটা কিন্তু এই জায়গায় বদ্বীপ তৈরি করেছে, আর যে বদ্বীপটা দক্ষিণ ভারতের শস্য ভান্ডার নামে পরিচিত। বছরে দুইবার বৃষ্টিপাতের জন্য এই উপকূল প্রসিদ্ধ। এখানে তো গ্রীষ্মকালে, সরি, বর্ষাকালে তো বৃষ্টিপাত হয়ই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে। আবার যখন শীতকাল হয় তখনও কিন্তু, যখন এদিক থেকে বায়ুটা এসে বে অফ বেঙ্গলের উপর দিয়ে যখন আসে উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা, তখন তার মধ্যে জলীয় বাষ্প জমা হয়, এবং জমা হয়ে এটা কিন্তু পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে পুনরায় আবার বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ একবার শীতকালেও বৃষ্টি হয়, আর একবার বর্ষাকালে বৃষ্টি হয়। এদিক থেকে এই উপকূলটা এমন একটা উপকূল যেখানে বছরে দুইবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, বা দুইবার বর্ষাকাল দেখা যায়। এটি একটি উত্থিত উপকূল, অর্থাৎ এটাও একটা উত্থিত উপকূল। এখানে কিন্তু নদীগুলো এসে পলি জমা করেও এই উপকূলটা তৈরি করেছে। ঠিক আছে, তো এটাই ছিল এর অংশ। তাহলে আমরা কি কি পড়লাম, যে পশ্চিম উপকূলের টোটাল 4টা ভাগ, গুজরাট, কোঙ্কন, কর্ণাটক, মালাবার। আর পূর্ব উপকূলের টোটাল 2টা ভাগ, একটা হচ্ছে উত্তর সরকার, একটা হচ্ছে করমণ্ডল। এখানে গুজরাট পুনরায় কচ্ছ আর কাথিয়াবার নামে পরিচিত, আর গুজরাট সমভূমিতে বিভক্ত। ঠিক ওরকমই উত্তর সরকার উপকূলও 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে উৎকল উপকূল, একটা হচ্ছে অন্ধ্র উপকূল। ঠিক আছে, বেশি ইনফরমেশন নাই, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই। আচ্ছা, এখানে হচ্ছে 2টা উপকূলের মধ্যে আবার পার্থক্য দেওয়া আছে, অর্থাৎ পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল। যেমন পূর্ব উপকূল বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, পশ্চিম উপকূল আবার আরব সাগরের তীরে অবস্থিত। পূর্ব উপকূলের প্রশস্ততা একটু বেশি হবে, আর পশ্চিম উপকূলটা অনেকটা কম হবে। ঠিক আছে, এর মোট দৈর্ঘ্য প্রায় এত কিমি, এর মোট দৈর্ঘ্য প্রায় এত কিমি। এগুলো কিন্তু প্রায়, ঠিক আছে, এগুলো কিন্তু রিসেন্ট ডেটা, চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলো বইয়ের মধ্যে হয়তো এরকম থাকবে না, কম থাকবে অনেক। এটা তুলনামূলক সরল হয়, এবড়ো খেবড়ো সেরকম থাকে না, আর এটা কিন্তু অধিক ভগ্ন হয়, খাতযুক্ত হয়। ঠিক আছে, পূর্বঘাট উপকূল থেকে দূরে অবস্থিত, অর্থাৎ পূর্বঘাটটা কি হয়, পূর্বঘাট পর্বতমালা থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু পশ্চিম উপকূলটা পশ্চিমঘাট পর্বতের খুব কাছে রয়েছে, সেটা এখানে বলেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম এদের, পূর্ব উপকূলের। ঠিক আছে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এদের বেশি। আচ্ছা, এগুলা একটু পড়ে নিও, এগুলা তো সেরকম কিছু নাই আর কি, এটা এমনি দিয়েছি জানার জন্য। তো আজকে এতটুকুই ছিল, যেটা আবার আছে এখানে। কারো কোনো কোশ্চেন?